শোয়েব আহমদ মতিন, সেক্রেটারি, সিলেট হার্ট ফাউন্ডেশন। মতিন ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। অনেকদিন আপনাকে পর আবার মতিন ভাইকে আমরা পেয়েছি। সুন্দর বিশ্লেষণ করেন, আজকেও পাঠক মুগ্ধ হবেন ইনশাল্লাহ আপনার বিশ্লেষণটা। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকেও 3টি পত্রিকা আমাদের স্টুডিওতে এসছে। জাতীয় পত্রিকা আমার দেশ, আর সিলেট মিরর স্থানীয় পত্রিকা, সিলেটের ডাক স্থানীয় পত্রিকা। 3টি পত্রিকাই আমি শিরোনাম পড়ে শোনাবো এবং অতিথির কাছে আমরা বিশ্লেষণ শুনবো, আমরা পরিচালনা শুনবো ইনশাল্লাহ। অনুষ্ঠানটি আজকে যথারীতি শেখ নুরুল ইসলামের পরিকল্পনায় অনুষ্ঠিত হচ্ছে, আর ইনক্লুসিভ আই হসপিটালের সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। ইনক্লুসিভ আই হসপিটাল 40 পাঠানপাড়া, ফেঞ্চুগঞ্জ রোড, দক্ষিণ সুরমা, সিলেট। এর অন্যতম ডাক্তার প্রফেসর ডাক্তার H.M. এনায়েত হোসেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ এর তত্ত্বাবধানে এখানে খুব আধুনিক চিকিৎসা দিয়ে থাকেন তারা, এবং অত্যন্ত বলবো যে দরদ দিয়ে সেবামূলক ভাবে তারা প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন। তাদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি আমরা। আমি সাথে সাথে তাদের ফোন নম্বরটা দিচ্ছি, যাদের দরকার একটু নোট রাখতে পারেন। 01711449766। আরো একটি নাম্বার 01711340958। দুটি নাম্বারও আমি দিলাম। পরিশেষে আবারও বলার চেষ্টা করব, আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনক্লুসিভ আই হসপিটাল 44 পাঠানপাড়া, ফেঞ্চুগঞ্জ, সিলেটের সৌজন্যে। প্রিয় দর্শক, পত্রিকা হাতে নিচ্ছি। প্রথমে জাতীয় পত্রিকা। আর জাতীয় পত্রিকা পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ শনিবার 16 মে 2026, 2রা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 27 জিলকদ 1447 হিজরি। দেখতে দেখতে বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠের আগমন। জ্যৈষ্ঠ মাসকে আমরা মধুমাস বলে থাকি। মধুমাস আপনারা বিশ্লেষণ করবেন পরে। আমি শিরোনাম পড়ে শোনাচ্ছি। গভীর সমুদ্রে জ্বালানি অনুসন্ধান শুরু হচ্ছে, ব্লু ইকোনমির হাতছানি। আস্থার সংকটে খুঁড়িয়ে চলছে পেনশন স্কিম। হামে মৃত্যু আরো 12 শিশুর, 2 মাসে মোট প্রাণহানি 451। সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে 99% রোগী। মাতৃদুগ্ধের বাইরে থাকায় বাড়ছে রোগ প্রবণতা। উল্লেখযোগ্য অর্জন ছাড়াই চীন সফর শেষ করলেন ট্রাম্প। আন্তর্জাতিক খবর। ভারতে ঐতিহাসিক আরেক মসজিদকে মন্দির ঘোষণা। ঢাকা মহানগরে 690 এসি বাস নামানোর অনুমতি। বাসে অটোডোর ও টিকিটিং ব্যবস্থা বাধ্যতামূলক, চলবে কাউন্টার ভিত্তিক। জানা যায়, জয় বাংলা স্লোগান দেওয়ায় চট্টগ্রামে আওয়ামী লীগের 19 নেতা গ্রেপ্তার। প্রথম পৃষ্ঠা শেষ করে যাচ্ছি শেষ পৃষ্ঠায় খবর। 50 বছরে 6 কোটি মানুষের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত, ফারাক্কা দিবস আজ। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি, সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ওয়াশিংটনের সঙ্গে অচল অবস্থার ইরান। সীমান্তের সমস্যা বীরত্বের সঙ্গে মোকাবেলা করব, বিরোধী দলীয় নেতা জামাতি আমি ডক্টর শফিকুর রহমান। পশ্চিমবঙ্গে পশু কোরবানি নিয়ে আতঙ্কে মুসলিমরা, একগুচ্ছ কঠোর বিধিনিষেধের আরোপ রাজ্যের বিজেপি সরকারের। প্রধানমন্ত্রী আজ কুমিল্লা ও চাঁদপুরে যাচ্ছেন, উৎসবের আমেজ। মহাস্থান জাদুঘরে মূল্যবান 44 প্রত্ন নিদর্শন নিয়ে ধোঁয়াশা। ফ্রান্সে প্রদর্শনী থেকে ফেরত আনার পর এখনো বাক্সবন্দি, আসল না রেপ্লিকা এসেছে, এই নিয়ে রহস্য। 9 সদস্যের তদন্ত কমিটি গঠন। ফেসবুকে পোস্টে আসিফ নজরুল, অন্তর্বর্তীকালীন সাবেক উপদেষ্টা, সীমান্তে লাশ মরিয়ে দুদেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না। ভারতে মুসলমানদের উপর নিপীড়নের প্রতিবাদ, সারা দেশে বিক্ষোভ। এই পাঁচমিশালি খবর নিয়ে আমার দেশ সাজিয়েছে। স্টার্টিং প্রথমে করেছে গভীর সমুদ্রে জ্বালানি অনুসন্ধান শুরু, বাংলাদেশের জন্য একটি শুভ সংবাদ বলে আমরা মনে করি। এটা আপনার বিশ্লেষণ। ধন্যবাদ আপনাকে। গভীর সমুদ্রে আমাদের দেশে সত্যিকার অর্থেই তেমন কোনো জ্বালানি আহরণের জন্য কোনো আমরা উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যমান না। আমাদের দেশে যে জ্বালানি আহরণের যে প্রক্রিয়াগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে ল্যান্ড বেসড।
এগুলো ভূমিতে যেগুলো মাটিতে আছে সেগুলো করা হচ্ছে। এবং এর মধ্যে আপনারা জানেন যে বৃহত্তর সিলেট অঞ্চলে বিবিয়ানাতে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রটা বিবিয়ানাতে অবস্থিত, সেটা হচ্ছে স্থলভাগে। কিন্তু গভীর সমুদ্রে বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত সমুদ্রে অনুসন্ধান করা হয়নি। তো বিষয়টা অনেক আগেরই একটা হ্যাঁ, concept ওটা ছিল, আগে আগে থেকে করা কনসেপ্ট ছিল। এবং এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার যে আমাদের পার্শ্ববর্তী দুটা দেশ, একটা হচ্ছে ভারত এবং আরেকটা হচ্ছে মিয়ানমার, তারা কিন্তু গভীর সমুদ্রে এই ধরনের অনুসন্ধান করে তারা কিন্তু সফল হয়েছে। তো যেহেতু সফল হয়েছে, একই জায়গাতে অবস্থিত, সুতরাং আমরা আমার আশাবাদী। আশাবাদী, কারণ এটার সাথে দেশের যে এলএনজি আমদানি, যেটা এখন পর্যন্ত যে আমদানি নির্ভর যে জ্বালানি এলএনজি আমদানি করতে হচ্ছে আমাদেরকে, যদি আমরা সফলভাবে আমরা এটা করতে পারি, তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য আহ, উপকারে আসবে। 2 নম্বর জিনিস আপনি যেটা বলছেন যে ব্লু ইকোনমি জোন, ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র বেসড ইকোনমি, তার মধ্যে নেভিগেশন আছে, সেখানে ফিশারিজ এর ব্যবস্থা আছে, মাছ ধরা, মৎস্য আহরণ যেটাকে আমরা বলি। সুতরাং সেই মৎস্য আহরণ প্রকল্প একই সাথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, যেমন আমরা প্রায় দেখি যে আমাদের জলসীমার মধ্যে ভিনদেশি ট্রলার এসে এখানের মধ্যে ফিশিং করে যাচ্ছে। আমাদের ট্রলার বা আমাদের সেই ধরনের ট্রলারের সক্ষমতা নেই। সুতরাং সেই মাছ ধরার ক্ষেত্রে যে গভীর সমুদ্রে যে সমস্ত ট্রলার গুলো কাজ করবে, সেটা যদি আমরা একটা বড় ইন্ডাস্ট্রি যদি আমরা করতে পারি, তাহলে মনে হয় মৎস্য আহরণের যে দিকটা আছে সেটা আর একটা দিক আমাদের উন্মোচন হবে। এবং অনেক খুবই আলোচিত। আমরা পরবর্তী আরেকটা খবর যে আস্থার সংকটে খুঁড়িয়ে চলছে পেনশন স্কিম। আসলে দীর্ঘদিন সরকারি চাকরি করার একটা পেনশন যেটা পাওয়ার একটা বিশাল আগ্রহ নিয়ে কিন্তু মানুষ তার জীবনের শেষ অংশটুকু দেখার চেষ্টা করে, সেখানে সংকটে খুঁড়িয়ে আছে চলছে পেনশন স্কিম। এ ব্যাপারে কিছু আমি আপনাকে ইমরান ভাই বলি, এটা সরকারি কর্মচারীদের জন্য এই পেনশন স্কিমটা না। সরকারি যে কর্মচারী আছেন, সরকারের প্রায় 14 লাখ কর্মচারী আছে যারা সরকারের এই মুহূর্তে চাকরিতে আছে এবং পেনশনে আছে মোটামুটি 7 থেকে 7.5 লাখ। এইটা না, এই পেনশন স্কিমটা ছিল মূলত সাধারণ নাগরিকের জন্য। চারটা ধরনের পেনশনকে ফিক্স করা হয়েছিল সাধারণ নাগরিকের জন্য, যেমন সেটাকে সরকার পাবলিকের তরফ থেকে কিছু ডোনেট হবে এবং সরকারের পক্ষ থেকে ডোনেট হবে। এটা সরকার পরিবর্তনের সাথে সাথে এই প্রক্রিয়াটা বন্ধ হয়েছে। এবং আমি দেখেছি রিসেন্টলি সম্ভবত এডিবি মনে হয় এটাতে আবার ফান্ডিং করতে আগ্রহ প্রকাশ করেছে। এবং এটা ভবিষ্যতের জন্য যে কোনো মানুষেরই একটা ভবিষ্যৎ নিরাপত্তার প্রয়োজন। আমাদের দেশে তো পেনশনটাকে অনেকটা বলা যায় যে একটা ফোর্স সেভিং। যারা সরকারি চাকরিতে যারা করে, তাদেরও কিন্তু বেতনের একটা সার্টেন অংশ কিন্তু কেটে রাখা হয়। এটা তাদের প্রাপ্য। হ্যাঁ, এখানে আরেকটা অংশ আসতেছে, সেখান থেকে সে সরকারের একটা কন্ট্রিবিউশন পাচ্ছে, প্লাস ইন্টারেস্ট পাচ্ছে। সুতরাং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য অবশ্যই পেনশন স্কিমটা দরকার। অনেক অনেক ধন্যবাদ, সুন্দর বিশ্লেষণ করেছেন। হাম আমাদের পিছু ছাড়ছে না, এটা বরং আরো প্রকট হয়ে দাঁড়াচ্ছে। হামে আরো মৃত্যু 12 শিশুর। এই নিয়ে কিছু এটা তো বলার আমাদের তো কিছু নাই, তারপরে একটু অন্তত পক্ষে যারা সংশ্লিষ্ট আছে তাদের প্রতি কি পরামর্শ থেকে সংশ্লিষ্ট হচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে যে 451 জন শিশুর অলরেডি মৃত্যু হয়েছে, এই ধরনের মৃত্যু কোনো অবস্থাতেই কাম্য না। এখন কথা হচ্ছে যে এখন যেটা যেহেতু রোগাক্রান্ত হয়ে গেছে, সুতরাং আমাদেরকে এখন হসপিটাল যেগুলো আছে সেগুলো সক্ষমতাকে বাড়াতে হবে, যাতে এই হাম আক্রান্ত শিশুদেরকে যাতে আমরা সেবা দিতে পারি। এবং আপনারা নিশ্চয়ই মনে আছে যে আমরা আমাদের দেশে কোভিড ডেডিকেটেড কিছু হসপিটাল করেছিলাম, কোভিড ডেডিকেটেড কিছু ওয়ার্ড করেছিলাম, যেখানে পার্টিকুলারলি কোভিডে যারা আক্রান্ত ছিল তাদের সেবা আমরা দিয়েছি। সুতরাং এখন এখন পূর্বের যে ইতিহাসটা, হামের টিকা আসে নাই ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো না করে আমাদেরকে অ্যাড্রেস করা উচিত যে যেহেতু প্রাদুর্ভাবটা ঘটে গেছে, এখন পরবর্তী ব্যবস্থাপনাটা কি হবে, যেটি আফটার দ্য ম্যানেজমেন্ট, আফটার দ্য কজ, এখন ম্যানেজমেন্টটা কি হবে। সুতরাং সেক্ষেত্রে এখানে মতিন ভাই একটা কথা বলি, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে এখানে আমার কথাকে পিছনের দিকে না যে, যেহেতু চিকিৎসায় 99% সুস্থ হচ্ছে, সেখানেই আমাদের মনে হয় অবশ্যই অবশ্যই। আরো একটা খবর, এই সিলেট মহানগরীতে একবার আমাদের সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছিল টাউন সার্ভিসের বাস দেওয়ার জন্য। কিছুদিন সুন্দরভাবে চলছিল, পরবর্তী কিন্তু এগুলো আর টিকেনি। এখন আমরা দেখছি আজকে পত্রিকায় ঢাকা মহানগরী 690 এসি বাস নামানোর অনুমতি। এখানে বাসে অটো ডোর এবং ই টিকেটিং ব্যবস্থা বাধ্যতামূলক। এই নিয়ে কি আমরা আশা করতে পারি? আশা তো অনেক।
মিলন ভাই, এই জিনিসটা তো মানে আপনি যেটা দেখছেন পজিটিভ ওয়েতে, সেটাকে আমি কিন্তু এটা একটু চ্যালেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। চ্যালেঞ্জেস হতে যে আপনি যে ঢাকার রাস্তায় যে 690টা নতুন গাড়ি আপনি আরো নামাবেন, সুতরাং ট্রাফিক ভলিউম কিন্তু আরো বেড়ে যাচ্ছে। তাহলে এখানে গভর্নমেন্টের তরফ থেকে কি অন্তত এই যে 20 বছর বা 30 বছরের পুরানো যে লক্কর ছক্কর যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলোকে রাস্তা থেকে উড্র করা হচ্ছে। এই সমপরিমাণ গাড়ি যখন আপনি নামাবেন, তখন অবশ্যই এই গাড়িগুলোর জন্য আপনাকে স্পেস করে দিতে হবে। স্পেসটা যদি আপনি অ্যাভেল করতে যদি না পারেন, তাহলে কিন্তু আমাদের এই রেজাল্ট কিন্তু আসবে না। সুতরাং গভর্নমেন্টকে এটা নামানো, সেটা অবশ্যই প্রশংসনীয়। এবং মানুষের এখন জীবনযাত্রার ব্যয়, জীবনযাত্রার মান উন্নত হয়েছে, আয় ইনকাম বেড়েছে। মানুষ এখন উবার সার্ভিস ইউজ করছে, পাঠাও ইউজ করছে, বিভিন্ন ধরনের অ্যাপস এর মাধ্যমে তারা কাজ করছে। কিন্তু 690টা গাড়ি নামানোর ফলে ঢাকার ট্রাফিক সিস্টেমটা যাতে আরো খারাপ না হয়। এখানে একটু আরো এভাবে যোগ দেওয়া যায় না? ঢাকায় তো এমন ভাবে কিছু বাস চলে যেগুলোর মনে হয় যে বডি খুলে যাচ্ছে, এই ধরনের বাসগুলো, এগুলোকে অপসারণ করে একটা ট্রাফিক বাড়ানো হবে। তার আগে যদি ওগুলো গাড়ি যদি অপসারণ করা হয়, তাহলে তো জনগণ একটু স্বস্তি সেটা হবে। কারণ সেটা আপনার 690টা নামালে আপনার 690টাকে আপনি রিপ্লেস করছেন সিস্টেম, সেটাকে উড্র করতে হবে, উড্র করতে হবে। এই মেসেজটা অন্তত আমরা পত্রিকা থেকে দিতে পারি, আমাদের সিল টিভির পক্ষ থেকে আমরা জানাতে পারি। এটা প্রধানমন্ত্রী কুমিল্লা এবং কুমিল্লা ও চাঁদপুরে যাচ্ছে উৎসবের আমেজ। এখানে স্বাভাবিক নিয়মে যখনই কোনো এলাকায় প্রধানমন্ত্রী যায়, সাজো সাজো রব থাকে। কুমিল্লাবাসীর জন্য সেটা সফর। এ ব্যাপারে কিছু বলার আছে? ডেফিনেটলি এখানে বলার আছে, কারণ কুমিল্লা এবং চাঁদপুর দুটা অত্যন্ত ভাইটাল জায়গা। একটা জিনিস হচ্ছে যে কুমিল্লা হচ্ছে এমন একটা জায়গাতে যে বাংলাদেশের মানে অনেকটা বলা যেতে পারে হার্টলাইন। হার্টলাইন এই কারণে, কারণ পোর্টের সাথে বা আমাদের যে মেইন পোর্ট যে চিটাগং, চিটাগংয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাকে কুমিল্লার উপর দিয়ে আপনাকে কিন্তু যেতে হবে। সুতরাং কুমিল্লার ভৌগোলিক গুরুত্বটা কিন্তু অত্যন্ত। আর চাঁদপুরের কিন্তু আর একটা বৈশিষ্ট্য আছে ইলিশ মাছ। ইলিশ মাছের এলাকা। এবং কুমিল্লার পাশাপাশি কিন্তু হচ্ছে আসামের ত্রিপুরা, এবং ত্রিপুরার সাথে বাংলাদেশের যে ক্রস বর্ডার যে ট্রানজেকশনটা হবে, ক্রস বর্ডার যে বাণিজ্য হবে, সেটার জন্য কিন্তু কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতেছে। অনেক অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী যাওয়ার ফলে যে আমেজটা হয়েছে, এটা যেন ফল পায় জনগণ, সেই প্রত্যাশা। 50 বছরে 6 কোটি মানুষের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত। এই যে 50 বছরের একটি প্রতিবেদন তুলে ধরা হয়েছে। তো এ ব্যাপারে পত্রিকায় যে রিপোর্ট আসলো, মানুষ কি এখান থেকে কি এই রিপোর্ট পাওয়ার পরে কোনো উপকার পাওয়ার সম্ভাবনা মনে করছেন? এটা ফারাক্কা বাঁধের বিষয়, ফারাক্কা দিবস আজকে। সুতরাং ফারাক্কা বাঁধ হওয়ার ফলে আমাদের দেশের বিচ্ছিন্ন এলাকা কিন্তু অনেকটা মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সেটা আমাদের জন্য, পরিবেশের জন্য অত্যন্ত কনসার্ন। যে ফারাক্কা বাঁধ উজানেতে যখন পানি ব্লক করে রাখা হচ্ছে, সুতরাং ডেফিনেটলি চরাঞ্চলের সৃষ্টি হচ্ছে, এবং এতে পরিবেশের এখানে একটা উল্লেখ করেছে মতিন ভাই, ওই যে পদ্মার পানি 80% কমেছে। যেখানে পদ্মার যে ঢেউ ছিল, পদ্মার ঢেউ নিয়ে আমাদের জসিমউদ্দিন গান লিখেছেন, আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের পাশাপাশি আব্দুল আলিম গান গেয়েছে, সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই, বলা মারে করবি রে পার কুল কিনারা নাই। সেই পদ্মা নদীটা এবং আমি যতটুকু জানি যে পদ্মার যে চুক্তি যেটা আছে, সেটাকে নবায়ন করার সময় অলরেডি চলে এসেছে সামনে। সুতরাং সেই নবায়নের ক্ষেত্রে আমি বলবো, আশা করব যে এখানে যেন বাংলাদেশ বোথ সাইড উইন উইন সিচুয়েশন যেটাকে আমরা বলি, যে পার্শ্ববর্তী দেশের সাথে যাতে আমরা নেগোসিয়েশন করে যাতে আমরা এই পানিটাকে যাতে আমরা এনশিওর করতে পারি এবং এই মরুকরণ প্রক্রিয়াটা যাতে বন্ধ করতে পারি, সেটাই হচ্ছে আমার প্রত্যাশা। সেটাই হোক। আসলে সব ফারাক্কা দিবস, আজ কোনো দিবস আসলে আমরা ওই দিবসের জন্য খুব মানে ইয়ে করি, কিন্তু আসলে দিবস যায় আবার কিন্তু পরবর্তীতে আবার দিবস আসে। মাঝখানে কিন্তু এই 50 বছর পেরিয়ে গেছে। আরো একটি খবর, সীমান্তের সমস্যা বিরক্তের সঙ্গে মোকাবিলা করব, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জামাতে বলেছেন যে সীমান্তে বীরত্বের সাথে মোকাবিলা করব। এটা বিরোধী দলীয় নেতা এটা করবে না সরকার করবে না জনগণ করবে? এই আশ্বাসটুকু নিয়ে সীমান্ত রক্ষা করার দায়িত্ব হচ্ছে প্রতিটা দেশের, সীমান্ত রক্ষী বাহিনীর দায়িত্ব হচ্ছে সীমান্ত রক্ষা করা, এবং এই সীমান্ত রক্ষী বাহিনীকে সমর্থন দিবে কারা? সমর্থন দিবে সরকার এবং বিরোধী দল। এই দুটা দল যখনই একই জায়গাতে মানে মিলিত হয়ে যাবে, তখনই কিন্তু সীমান্ত রক্ষী বাহিনী কাজ করছে। এবং আমার জানা মতো বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী অত্যন্ত এফেক্টিভ ওয়েতে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। চোরা চালানো যথেষ্ট নিয়ন্ত্রণে আছে, এবং এই বীরত্বের সাথে মোকাবেলা করতে হচ্ছে যে আমরা দেশের মানুষ
আশ্বস্ত করবো সেনাবাহিনীকে যে আমরা আপনাদের পেছনে আছি। না, এবং তাছাড়া হচ্ছে যে আমাদের সাথে প্রতিবেশীর সাথে আমরা প্রতিবেশী সুলভ আচরণ থাকবে, আমরা দুই পক্ষ থেকে সেটা আমরা আশা করি যে আমাদের যাদের সাথে সীমান্ত আছে তাদের সাথেও যাতে আমরা প্রতিবেশী সুলভ আচরণ করি, এবং আমরা যাতে এই জিনিসটা দেখা যাক সীমান্তের বীরত্বের সঙ্গে মোকাবিলা বিরোধী দলের নেতার এই যে বক্তব্যটা, জনগণ এখান থেকে আরো কিছু হয়তো স্পিড পাবে এই ধরনের কথাবার্তা বলার পরিপ্রেক্ষিতে। আরো একটি খবর, মহাস্থান জাদুঘরে মূল্যবান 47 প্রত্ন নিদর্শন নিয়ে ধোঁয়াশা। এই যে ফ্রান্সে প্রদর্শনী থেকে ফেরত আনার পর এখন বাক্সবন্দি, আসল না রেপ্লিকা এসেছে, এই নিয়ে রহস্য। এই প্রত্যেকটা জিনিস নিয়ে, এটা কিন্তু একটা দেশের ঐতিহ্য, এগুলো এই ঐতিহ্যগুলো নিয়েও আমাদের মধ্যে একটা ধোঁয়াশার মধ্যে থাকতে হয়। কিছু বলার আসলে সংশ্লিষ্ট যারা এদের সাথে আমি একটা মন্তব্য করতে রাজি হচ্ছে না এই কারণে, কারণ একটা দেশের প্রত্নতাত্ত্বিক বিষয় যখন দেশের বাইরে প্রদর্শনীর জন্য যায়, সেটা ফেরত আসে একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে। কেন এখানে যে ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে, সেটাই কিন্তু আমার কাছে অন্তত এটা ধোঁয়াশা হওয়ার মতো কোনো কারণ আমি দেখছি না, কারণ এখানে প্রপার অথরিটি আছে যারা এগুলোকে পাঠিয়েছেন, তারা জানে। আমরা আশা করবো যে এগুলো ধোঁয়াশা কাটিয়ে অরিজিনালিটি আমরা অন্য খবর আমরা শুনবো, এই প্রত্যাশা রেখে জাতীয় পত্রিকা পড়া শেষ করলাম, সুন্দর বিশ্লেষণ চললাম। আমি হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক। প্রথমে সিলেটের ডাক। সিলেটের ডাকের প্রথম খবর, বৃষ্টিময় সিলেটে সিরিজ জয়ের টেস্ট শুরু আজ। প্রথমবারের মতো খেলবে পাকিস্তান বিগত খেলায় হেরেছে, তারা জেতার জন্য চেষ্টা করছে। সুন্দর একটি ছন্দের ভিত্তিতে সাহিত্যের ভাষায় লেখা হয়েছে, বৃষ্টিময় সিলেটে সিরিজ জয়ের টেস্ট শুরু আজ। বড় লেখায় মাকতাবা আল হিম্মা ইসলামীর সদস্য গ্রেপ্তার, একটি সংগঠন, ইসলামী সংগঠনের সদস্য গ্রেপ্তার। চামড়া শিল্পের উন্নয়নে কিছুটা সময় চাইলেন শিল্পমন্ত্রী। এখনো যদি সময় চাওয়া হয়, আপনি বিশ্লেষণ করবেন আর কি, দোরগোড়ায় কোরবানি, এই সময় প্রার্থনা। না ফেরার দেশে কারিনা কাইসার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু সংবাদ প্রত্যেকটাই আমাদের জন্য দুঃখজনক। একজন যখন একজন কি বলবো তারকা, যে কোনো লেভেলেরই তারকার যখন মারা যায়, সব মৃত্যুই মানুষের শোকে আনে, এগুলো একটু সিগনিফিকেন্ট। নিখোঁজের 5 ঘন্টা পর বিছনাকান্দি থেকে সাবিপ্রবির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। এই ধরনের ঘটনা জাফলং, ভোলাগঞ্জ, জাফলং এ বেশি হয়, বিছনাকান্দিতে হয়েছে। এই ব্যাপারে অন্তত একটা ইয়াং ছেলে দুনিয়া থেকে চলে গেল একটা অপব্যবস্থার কারণে, না তার ভুলের কারণে, বা এই ব্যাপারে যেহেতু সিলেটের সন্তান, আপনি পর্যটন নিয়ে অনেক করেছেন, একটু একটা মেসেজ অন্তত মেসেজটা হচ্ছে যে আপনি যে প্রথম যেটা বলছিলেন যে বৃষ্টিময় সিলেটে সিরিজ জয়ের জন্য আছে খেলা শুরু। সিলেটে এখন কিন্তু প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি নয়, এটা প্রবল, কখনো প্রবল হচ্ছে, কখনো আজকে এখানে আসার আগে কিন্তু কালকে একটা শঙ্কা প্রকাশ করেছিলেন। হ্যাঁ, আমি নিজে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই যে ছায়া সাবের যে ছেলে মারা গেছেন, তার পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। তবে আসলে তার নিয়তি তাকে এই জিনিসটা নিয়েছে, কারণ হঠাৎ করে এই যে পানির যে স্রোত গুলো চলে আসে উজান থেকে, তখন কিন্তু কেউ যদি সাঁতার যদি কেউ না জানে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এটা একটা সাজেশন, আমি শুধু বলবো যে ওইখানে যারা লাইফ জ্যাকেট পরে যারা এই সমস্ত জায়গাতে অন্তত যারা পানিতে নেমে এই ধরনের পরিস্থিতিতে পড়ে, তাদের দুইটা জিনিস, যে লাইফ জ্যাকেট যাতে তাদের সঙ্গে থাকে, সেই বিষয়টাকে যাতে এনশিওর করা হয়, এবং বিপজ্জনক যে জায়গাগুলো আছে, যেসব জায়গা থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, সেসব জায়গাতে লাল ফ্ল্যাগ টাঙিয়ে দেওয়া, অন্তত মানুষকে অ্যাওয়্যার করা যে এই জায়গাটা হচ্ছে বিপজ্জনক, এটাই বলবো। আচ্ছা, অনেক ধন্যবাদ। আরো একটি মৃত্যুর সংবাদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমানের ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এই নেতা যখন মারা যায়, নেতার স্থান পূরণ করার জন্য আর একজন নেতার গঠন করতে হয়, সেটাই পূরণ হবে, কিন্তু তাকে তো আর পাওয়া যাবে না। আরো খবর, সিলেটে 4 বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা। সিলেটের ইয়েতে, এটা কুমারগাঁও না, কান্দিগাঁও এলাকায় গ্রেপ্তার জাকিরের বাড়িঘর আবারও ভাঙচুর করলেন এলাকাবাসী। আসলে কি এখানে কি শেষ এই ধর্ষণের
এলাকাবাসী বাড়িঘর ইয়ে করলো, কিন্তু মানবিকতা কোথায় হারিয়ে যাচ্ছে? 4 বছরের একটা শিশু সন্তান, তারও তো একটা ছেলে মেয়ে এরকম থাকতে পারে। এই ব্যাপারে কিছু সামাজিক এটা অ্যাওয়ারনেস, সামাজিক অ্যাওয়ারনেস হচ্ছে যে আমাদের নৈতিক যে অবক্ষয়, নৈতিক সেই অবক্ষয়। নৈতিক অবক্ষয়টাই হচ্ছে এখানে মূল জিনিস। কারণ 4 বছরের একটা বাচ্চাকে, শিশুকে ধর্ষণ করার মতো প্রথম যে মানসিকতা, সেই জিনিসটা আমাদের দেশে মানুষের মধ্যে ডেভেলপ করছে। এবং এটার সাথে আরেকটা বিষয়ে কম বেশি আমি যেটাকে দায়ী করব, সেটা হচ্ছে যে মুক্ত আকাশ ব্যবস্থা। মুক্ত আকাশে আজকে আমাদের দেশে স্মার্টফোন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনি ঘরে বসে মানুষ সারা দিন এই স্মার্টফোন নিয়েই ব্যস্ত। এবং মাসুকের বেশিরভাগ হচ্ছে নেগেটিভ দিকটাই কিন্তু নেগেটিভ। একটু সমাজে এবং প্রভাব এই যে স্মার্টফোনের আসক্তি থেকে মানুষের মধ্যে এই ধরনের কুপ্রবৃত্তি মানুষের ভিতরে জেগে উঠতেছে, জাগ্রত জাগ্রত হচ্ছে। এগুলো থেকে এগুলা থেকে হচ্ছে, এগুলা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে একটা জায়গাতে আমাদেরকে সবচেয়ে বেশি জোর দিতে হবে, সেটা হচ্ছে ধর্মীয় অনুশাসন। ধর্মীয় অনুশাসন, আমি সে কথাটা বলতে ধর্মীয় চাচ্ছিলাম। অনুশাসন যদি আমরা যথাযথভাবে আমরা যদি মেনে চলি, তাহলে এই ধরনের ঘটনা হওয়ার কোনো কথা না। আমরা আজকের এই খবরটা পড়ে আমরা অন্ততপক্ষে সমাজের যারা ধর্মীয় নেতা আছে, বিশেষ করে মসজিদে মসজিদে প্রতি শুক্রবার জুমার নামাজ হয়, এই জুমার নামাজে এই ধরনের কিছু যদি কিছু বক্তব্য কোনো ইমাম সাহেবের কাছ থেকে আমরা জানতে পারি, এলাকাবাসী যখন শুনবে, এটার একটা প্রভাব হয়তো বা পড়তে পারে। জি। প্রিয় দর্শক, আমাদের আরো কিছু খবর আছে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা, জনকল্যাণ কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। শ্রমমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাতে বলেছেন। এই খবর পড়া হয়েছে। ওই যে চামড়া শিল্পের উন্নয়ন নিয়ে কিছুটা শিল্পমন্ত্রী চাচ্ছেন যে উন্নয়নে কিছুটা সময় চাইবেন। এ ব্যাপারে আমি প্রথমে একটু কথা বলেছিলাম যে এখন দোরগোড়ায় কোরবানি, এই সময় কি এটা আরো আগে থেকে নেওয়া দরকার এটা ছিল না? চামড়া শিল্পের উন্নয়নের জন্য প্রথম জিনিস হচ্ছে যে বিগত দিন থেকে অনেকগুলো সাফল্য আমাদের দেশে চামড়া শিল্পে এসেছে। তার মধ্যে প্রথম হচ্ছে যে হাজারীবাগ থেকে ট্যানারিটা সাভারে স্থানান্তর করা সম্ভব হয়েছে, এটা একটা বড় ধরনের সাফল্য। 2 নম্বর জিনিস হচ্ছে যে প্রতিটা কোরবানি ঈদকে সামনে রেখে ব্যাংকগুলো, যারা সরকারি হোক বেসরকারি হোক, যারা চামড়া মালিক ট্যানারি ব্যবসায়ীদেরকে তারা ঋণ দিয়ে থাকে, সুতরাং এটা একটা পজিটিভ দিক। তবে আমাদের দেশের চামড়াকে আরো ব্যাপক আকারে আমাদের দেশে প্রসেসিং করা প্রয়োজন। কারণ এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এখন কিন্তু যে চাইনিজ যে আর্টিফিশিয়াল যে লেদার, সেটা কিন্তু ক্রমেই কিন্তু ন্যাচারাল লেদারের মার্কেটটাকে কিন্তু গ্রাস করে ফেলতেছে। সেটা টেকসই কিন্তু কম ন্যাচারালের চাইতে, কিন্তু সে দামে আকর্ষণ এবং মূল্যের দিক দিয়ে কিন্তু সেটা কম। কারণ আমাদের দেশের মানুষ সবসময় সাধারণত সস্তা জিনিসের দিকে আকৃষ্ট হয়। সুতরাং চামড়া শিল্প নিয়ে আমাদেরকে একটা বিশদ ভাবে একটা ভাবনা চিন্তা করার প্রয়োজন। আসলে শিল্পমন্ত্রী, বাণিজ্য শিল্পমন্ত্রী, উনি নিজেই একজন ব্যবসায়ী মানুষ এবং বড় মাপের একজন ব্যবসায়ী। কথাটা যখন উনি কিন্তু নির্বাচনের আগেই যে সিলেটে যে নির্বাচনে যে অনুষ্ঠানগুলো করেছিলেন আর কি, নির্বাচনের আগে, সেখানে কিন্তু উনি কিন্তু শনাক্ত করেছিলেন এই চামড়া ব্যবসায়ীর যে ধস, চামড়ার দাম নাই ইত্যাদি নিয়ে কথা বলেছিলেন। আজকে উনি আবারও সময়ের কথা বলছেন। আশা করি আগামীতে এটা একটা চামড়ার সঠিক মূল্য পাবেন এবং চামড়া শিল্পে অগ্রগতি হবে দেশে। আমরা সময় আমাদেরকে এগোতে দিচ্ছে না, আমাদের আরেকটি জাতীয় স্থানীয় পত্রিকা পড়ার বাকি আছে। এটা সিলেট মিরর। সিলেট মিররের একটি দুঃখজনক সংবাদ দিয়েই শুরু করব। হজে গিয়ে আরো 2 বাংলাদেশের মৃত্যু, এখনো হজের কাজ শুরু হয়নি, তার আগে 2 জন চলে গেলেন। আল্লাহ যেন তাদেরকে হজের যে সোয়াব সেটা যেন দান করেন, এই কামনা করি। প্রধানমন্ত্রী কড়া নির্দেশনা, বাজেটে নিম্ন মধ্যবিত্তের উপর বাড়তি চাপ নয়, ভালো কথা। হাসিলে বৈধতা পায় ভারতীয় গরু, সীমান্তে খামারের নামে ভারতীয় গরুর রাত্রি যাপন কেন্দ্র। বিজ্ঞান মেলায় উদ্বোধনকারী বাণিজ্য মন্ত্রী মুক্তাদির, গবেষণার প্রতিটি ধাপে নতুন জ্ঞানের জন্ম দেয়। সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক। যোগদানের 7 দিনের মাথায় মৌলভীবাজারের এসপি কে প্রত্যাহার। বিছনাকান্দিতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যেটা একটু আগে অন্য পত্রিকায় আমরা বিশ্লেষণও করেছি। পাঠ্য বই আসছে বড় পত্রিকার খবরটি, আজকে একটা নতুন ভাবে এই পত্রিকাতে এসছে, সিলেট মিররে।
পাঠ্য বইয়ে আসছে বড় পরিবর্তন, যুক্ত হবে জুলাই গণ অভ্যুত্থান, এক পাশে ইতিহাসের সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ, সেটাই যেন হয়। আমরা চাই না যে এক পাশে ছিল একটা আর একটা অন্য পাশে আসে সেটাকে প্রভাব বিস্তার করে। অতীতে পাঠ্যপুস্তকে ইতিহাসের যে বিচ্যুতি ঘটেছিল এবার তা নিরপেক্ষ সংশোধন করা হচ্ছে। এনসিপি চেয়ারম্যান বলছে আর কি। তো দেখা যাক, চেয়ারম্যানের ক্ষমতার ভিতরেই সবকিছু সীমাবদ্ধ থাকে না, কিন্তু এটার মধ্যে একটা সীমানা থাকে। আমরা আশা করব সেটাই যেন হয়। সাফল্য ও আতিথেয়তা, আস্থা ও গৌরবের 1 বছর পূর্তি, রয়্যাল মার্ক হোটেল দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়া। শেষ পৃষ্ঠা 2-1টি খবর। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশে যুক্তরাষ্ট্র চুক্তি। বাজার স্থিতিশীল রাখতে কাজ করে যাচ্ছে সরকার, হলি বাজার পরিদর্শনে বাণিজ্য মন্ত্রী। সিলেট টেস্ট শুরু আজ, বড় চ্যালেঞ্জ আবহাওয়া, পাকিস্তান বাংলাদেশ। বিএনপি নেতা মুজিবুর রহমান মারা গেছেন, বিভিন্ন মহলে শোক করেছি আমরা আগেও। শ্রমমন্ত্রীর সঙ্গে তথ্য কর্মকর্তার সাক্ষাৎ। সিলেটে নতুন করে স্পোর্টসের পুরস্কার প্রদান, ইতিমধ্যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী উদ্বোধন করে গেলেন। হামের চেয়ে নিউমোনিয়ায় বেশি শিশু মারা যাচ্ছে। এখানে হামা নিউমোনিয়া দুটি রোগকে আলাদা করে দেখানো হয়েছে। এখানে প্রতিদিন প্রাণ হারাচ্ছে 70 শিশু। অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক। ধীরাইশাল্লাহ সম্প্রতি পরিষদের সিলেটের স্মরণ সভা। ভারতে 14 শতকে নির্মিত মসজিদকে মন্দির ঘোষণা, মসজিদে নামাজ পড়তে পারবেন না মুসলিমরা। এই ধরনের ঘটনা ভারতে অযোধ্যা নিয়ে হয়েছিল, আর এগুলো অবসান ঘটছে, এটা আমাদের প্রত্যাশা, যেহেতু প্রতিবেশী দেশে কিছু হলে আমাদের উপরে কিছু প্রভাব সেটা পড়ে। সিংহবাড়িতে কবি নজরুলের শতবর্ষ উপলক্ষে সভা, শতবর্ষ স্মরণোৎসব 24 মে। এগুলো একটা ভালো দিক তুলে ধরার জন্য প্রতিষ্ঠানকে আমরা সাধুবাদ জানাই। শ্রমিকদের উপর জুলুম করতে দেওয়া হবে না, শ্রমিক কল্যাণ শিক্ষা শিবিরে। কুলাউড়ায় উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর। আরো খবর একটা পড়ি, শেষ করবো। কমরেড আব্দুর রউফ মুকুলের স্মরণে সভা। মৃত্যুর পরে যারা প্রখ্যাত বিখ্যাত ব্যক্তি, সকলেরই হওয়া উচিত এ ধরনের সভাগুলো হওয়াতে আরো কিছু মানুষ গড়ে ওঠে, এই প্রত্যাশা নিয়ে এই সভাগুলো করা হয়। সিলেটে টেস্টের কথা না দিয়ে আমরা অন্তত হাম নিয়ে তো বলা হয়েছে কথা। ভারতের 14 শতকে নির্মিত মসজিদকে মন্দির ঘোষণা, এটা একটা সাম্প্রতিককালের আরেকটি ঘটনা। এটা মানে এই বিষয়গুলো মানে এটা তো আসলে আর তাদের দেশের বিষয়, আমরা আসলে বিষয়টা অন্তত আমরা দাবি করতে পারি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। প্রথম পাতায় একটা খবর আমরা পেয়েছিলাম যে গবেষণার সুন্দর একটা কথা বলছি, গবেষণার প্রতিটি ধাপই নতুন জ্ঞানের জন্ম দেয়। এই গবেষণা, তারপর হচ্ছে যেটাকে বলা হচ্ছে প্রশিক্ষণ, এগুলোর বিকল্প কিন্তু কিছু নেই। বাণিজ্য মন্ত্রীর কথাটা দিয়ে আপনার শেষ করবো, একটু বিশ্লেষণ। গবেষণা তো করতেই হবে, কারণ গবেষণা যদি না করা হয় তাহলে কিন্তু নতুন জিনিসের কিন্তু উদ্ভাবন হবে না। এবং এখন প্রত্যেকটা দেশেই কিন্তু গবেষণার জন্য একটি নির্দিষ্ট টাকা বরাদ্দ আছে। বিশ্ববিদ্যালয় বলেন, প্রতিষ্ঠান বলেন, প্রত্যেকেরই যে গবেষণার জন্য যে টাকাগুলো আছে, এবং প্রথম জিনিস হচ্ছে যে অর্থ সংস্থান রাখতে হবে গবেষণার জন্য, কারণ গবেষণা করতে গেলে টাকার দরকার, মানে অর্থের যোগান দরকার। অর্থের যোগান যদি থাকে তাহলে সেক্ষেত্রে গবেষণা হবে, এবং সেই গবেষণাগুলো যাতে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়। কারণ আমাদের দেশে যতগুলো গবেষণার রিপোর্ট আমরা পাই সেগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু পশ্চিমা দুনিয়ার রিপোর্ট। আমাদের দেশের নিজস্ব কিন্তু কোনো গবেষণার ফলাফল আমাদের হাতে থাকে না। সুন্দর একটি কথা বলেছেন, গবেষণা প্রয়োজন, কিন্তু গবেষণার আগে তার অর্থ যোগান দিতে হবে, বাজেট থাকতে হবে। সেটা সুন্দর প্রত্যাশা করেছেন আমাদের বাণিজ্য মন্ত্রী। সাথে সাথে আমাদের আজকে বলিষ্ঠ ভাবে যিনি বললেন কথাটি কি, গবেষণার জন্য টাকার দরকার, সেটা যেন ব্যবস্থা থাকে, তাহলে এটা বাটি বলে মিলবে। প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাই, সুন্দর বিশ্বাস করেন অতিথিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর পরিশেষে আবারও আমাদের যার সৌজন্যে আমরা অনুষ্ঠানটি করলাম, ইনক্লুসিভ আই হসপিটাল, 40 পাঠানপাড়া, ফেঞ্চুগঞ্জ রোড, দক্ষিণ সুরমাইয়ের সৌজন্যে তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।